1820 সাল যে মানুষটাকে নিয়ে এতক্ষণ আমরা এই লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল, বয়েজ স্কুল, এখানকার ছাত্রছাত্রীরা আজকের এই বিশেষ দিনটাকে উদযাপন করছেন, সেই মানুষটির জন্ম হয়েছিল 1820 সালে। আজকে আমরা তাকে স্মরণ করে তারই উদ্দেশ্যে 226তম জন্মদিন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করছে। আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমি যে এখানে আসতে পেরেছি এবং আমাকে আসার সুযোগ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি সবার প্রথমে এই লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং পাশাপাশি যারা ম্যানেজিং কমিটিতে আছেন, ম্যানেজিং কমিটি চেয়ারপারসন থেকে শুরু করে প্রত্যেকটি সদস্য, তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার খুব ভালো লাগছে একটা বিষয় যে 26শে সেপ্টেম্বর আমরা একদিকে যেমন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের জন্মতিথি উদযাপন করছি, পাশাপাশি সকল ছাত্রছাত্রীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমি শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরো বেশি করে, এই কারণে যে চারিদিকে একটা পুজোর পরিবেশ রয়েছে, সেই পুজোর পরিবেশটা থেকে সবাই সময় বার করে নিয়েছেন এবং আজকের এই বিশেষ দিনটাকে উদযাপন করছেন। মানে এই দুটো ঠিক আমি মেলাতে পারছি না, যে একদিকে বাইরে এত মা দুর্গার আগমন ঘটেছে, আমরা দুদিন আগে মহালয়ার মধ্য দিয়ে মাতৃপক্ষের সূচনা ঘটে দেখেছি, এবং পাশাপাশি আজকে এই বিদ্যালয়ে অনুষ্ঠিত যে অনুষ্ঠান, সেখানে সবাই সমবেত হতে পেরেছি। এবং আরেকটা বিষয়, বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কিছু বলার আগে আমি দু একটা কথা এই লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয় সম্পর্কে, আমি দ্বিতীয়বার আমার আসার সুযোগ হলো এই স্কুলে, এবং আমি খুব অভিভূত সত্যি কথা বলতে, যে স্কুলের পরিচালন মণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক এবং বাকিরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং তার সঙ্গে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষা মণ্ডলী সবাই মিলে একযোগে এই যে বিদ্যালয়টাকে একটা পরিবারের মতন করে তৈরি করেছেন, এটা একটা আমার কাছে পরিবারের থেকেও বড় হচ্ছে একটা মন্দির হিসেবে আপনারা তৈরি করেছেন। আপনাদের আমার খুব ভালো লাগছে এরকম একটা প্রতিষ্ঠানে আসতে পেরে, আমি গর্বিত এবং ধন্য মনে করছি নিজেকে। বিদ্যাসাগর মশাই সম্পর্কে নতুন করে কিছু বলার আছে বলে আমার জানা নেই, কারণ এই বাচ্চারা একটু আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করলেন, তার মধ্য দিয়ে বিদ্যাসাগরের সমগ্র জীবনের কর্মকাণ্ড তারা খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, এবং খুব সুন্দরভাবে তারা বিদ্যাসাগরের এই 206তম যে জন্মদিন, সেই জন্মদিন উদযাপনের সূচনা করেছেন। তো আমি বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কিছু বলার আগে আমি বর্তমানে যে প্রতিষ্ঠান থেকে এখানে উপস্থিত হয়েছি, সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে এবং সেই প্রতিষ্ঠানে যে বিদ্যাসাগর মহাশয়ের একটা আত্মিক যোগসূত্র, মানে ইংরেজিতে যে শব্দটা বলি আমরা যে ইন্ডিসপেন্সিবল পার্ট অফ সংস্কৃত কলেজ, তো আমি বর্তমানে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি সেটা বর্তমানে হচ্ছে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়,
যেটা 2015 সাল পর্যন্ত সংস্কৃত কলেজ নামেই প্রতিষ্ঠিত ছিল। এবং ছোট ছোট বাচ্চাদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই যে সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, 1824 সালে দুটো উচ্চশিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, আর দ্বিতীয়টি ছিল এই সংস্কৃত কলেজ, যেটি বর্তমানে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন সেই সময় ভারতবর্ষ একটা ইংরেজ শাসনাধীন ব্যবস্থার আমরা রয়েছিলাম, এবং সেই সময়ে একটা বিশেষ উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে এই দুটো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, যেটাকে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আধুনিক শিক্ষা, ছাত্রছাত্রী যুব সমাজকে শিক্ষিত করে তোলা, বিজ্ঞান প্রযুক্তি সেই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলা। আর পাশাপাশি সংস্কৃত কলেজের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমাদের যে ট্রেডিশনাল ওরিয়েন্টাল লার্নিং সিস্টেম, প্রাচ্য বিদ্যা, ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ভ্যালুস, যে মূল্যবোধ, সেই বিষয়গুলোকে আমাদের ছাত্রছাত্রী এবং যুব সমাজকে শিক্ষিত করে তোলা। সুতরাং লক্ষ্য করুন, এই দুটো প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে একটা কমপ্লিমেন্টারিটি অফ ইন্টারেস্ট নিয়ে তৈরি হয়েছিল, যে সামগ্রিকভাবে এই প্রেসিডেন্সি কলেজ এবং সংস্কৃত কলেজ এই দুটোকে এক সূত্রে সমান্তরালভাবে আমরা 1824 সাল থেকে চলে আসতে দেখছি। এবং আবার বলছি যে ভারতবর্ষের মধ্যে প্রথম উচ্চশিক্ষামূলক প্রতিষ্ঠান হিসাবে আমি আজকে সংস্কৃত কলেজ, বর্তমানে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আরেকবার আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। কেন আমি সংস্কৃত কলেজ সম্পর্কে এত কথা বলছি আপনাদেরকে, তার একটা বড় কারণ, সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা হয়তো বইয়ের মধ্যে পড়েছো, পুস্তক পত্র পত্রিকায় পড়েছো, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর মশাই একেবারে ছোটবেলা থেকে এই কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বিভিন্ন ক্যাপাসিটিতে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় তিনি ছাত্র ছিলেন বিদ্যাসাগর মশাই এই সংস্কৃত কলেজে, এবং তারপরে তিনি সেখান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন করে তার পরবর্তী সময় তিনি যখন কর্মজীবনে প্রবেশ করলেন, তখন তিনি সেই সংস্কৃত কলেজের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করলেন। এবং তারপর আরেকটা খুব সিগনিফিক্যান্ট ব্রেক থ্রু আমরা দেখছি, সেটা হচ্ছে 1851 সাল, যখন তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল পদের দায়িত্ব সামলাতে শুরু করছেন। তাহলে প্রথমে ছাত্র হিসেবে আমরা বিদ্যাসাগর মশাইকে দেখছি সংস্কৃত কলেজে, তারপরে আমরা দেখছি যে তিনি একজন সেক্রেটারি হিসেবে সেই কলেজে দায়িত্ব পালন করছেন, এবং তারপর 1851 সাল থেকে তিনি প্রিন্সিপাল হিসেবে এই সংস্কৃত কলেজের দায়িত্ব পালন করছেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে প্রিন্সিপাল তো সমস্ত প্রতিষ্ঠানেই থাকেন, কিন্তু এই যে 1851 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজের যে প্রিন্সিপালের দায়িত্ব নিচ্ছেন, তার একটা সিগনিফিক্যান্ট দিক রয়েছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে যে ভারতবর্ষে প্রথম ভারতীয় একজন প্রিন্সিপাল পদের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই কারণে আরেকবার তাকে আমি নমস্কার জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যত বেশি কথা বলবো ততই যেন কম কথা বলা হবে। অতি অল্প হইল, এটা ছিল তার একটা
মূল মন্ত্র, মূল বাণী। মানে কোনো কাজ করতে গেলে সেই কাজটা নিয়ে স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। হয়তো কাজটা আমি খুব সুষ্ঠুভাবে সম্পাদন করছি, তারপরও আমি কিন্তু সেখানে থেমে থাকছি না। সামনে অনেক পথ চলা, এবং সেই পথ চলতে চলতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ সমাজ তো এই ছাত্রছাত্রীদের প্রতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে সেই সময় ঊনবিংশ শতাব্দীর যে সমাজ ব্যবস্থা ছিল কতটা কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা ছিল। বিশেষ করে পুরুষদের কথা ছেড়েই দিচ্ছি, নারীদের, মেয়েদের শিক্ষা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটাও তখন খুঁজে খুঁজে বার করতে হতো, যে নারীদের ন্যূনতম সম্মান পর্যন্ত আমাদের করার সুযোগ ছিল না। এরকম একটা কুসংস্কারাচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন একজন মনীষী বাংলায় জন্মগ্রহণ করছেন। কিন্তু সামগ্রিকভাবে বলি যে শুধু বাংলার জন্য নয়, তিনি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একজন মনীষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, নিজের লেখালেখনির মধ্যে দিয়ে, নিজের পাণ্ডিত্যের বাস্তবে কিভাবে প্রতিফলন করা যায় এবং কিভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করা যায়, কিভাবে সমাজকে কলুষিত জায়গা থেকে তুলে এনে কুসংস্কার মুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি করা যায়, সেই সময়ের কথা ভাবুন। আজ থেকে আমি প্রায় 2 শতাব্দী আগেকার কথা বলছি। তো এইরকম একটা প্রতিষ্ঠান, সংস্কৃত কলেজ, যার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আর একটা ছোট্ট কথা না বলে পারছি না, যেহেতু আপনারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমি বোধহয় এইখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে সম্মান জানিয়ে বলছি যে কতটা সৌভাগ্যবান এবং কতটা ভাগ্যবান একজন মানুষ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেটা সম্পর্কে 1 মিনিট একটা কথা বলছি। সেটা হচ্ছে, বর্তমানে সেই সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্ব পালন করছি, এবং যে ঘরটিতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তার সমস্ত অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করতেন, সেই ঘরে বসেই আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাসাইনমেন্ট এবং অ্যাক্টিভিটিস, সে দায়িত্ব সেটা পালন করার সুযোগ পেয়েছি। মানে এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। এবং আমি সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই আমার কাছে যে ঘরে বসতেন, আমি যে ঘরে বসছি বর্তমানে, সেখানে আমরা একটা স্ট্যাচু তৈরি করেছি এবং তার বসার যে জায়গাটা সেটা আমি আলাদা করে দিয়েছি, এবং সেখানে তারই একটা স্ট্যাচু, এবং সেখানে সেই জায়গাটাকে আমরা প্রত্যেক দিন পুজো করি, প্রণাম করি। এবং আমি প্রধান শিক্ষকের মাধ্যমে আপনাদেরকে একটা অনুরোধ কাম বার্তাও দিতে চাইছি যে আগামী দিনে এই ছোট ছোট বাচ্চাদের আরও বেশি করে উচ্চশিক্ষার সঙ্গে উদ্বুদ্ধ করে তোলার জন্য বিদ্যাসাগরের যে অক্লান্ত পরিশ্রম করে সমাজকে সংস্কার মুক্ত করে কুসংস্কার মুক্ত করতে চেয়েছেন, তা আমি জানি না আমি কতদিন এই সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, কিন্তু আজকে এই সুযোগটা আমি ব্যবহার করছি বলে আপনাদেরকেও অনুরোধ করব যে কখনো যদি সম্ভব হয় আপনারা স্কুলের এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমার প্রতিষ্ঠানে আসুন, এবং আমি আপনাদেরকে সবাইকে বিদ্যাসাগর মশাই যে ঘরে বসতেন এবং তিনি তার পাশে যে অ্যান্টি চেম্বার রয়েছে যেখানে তিনি বিশ্রাম করতেন, সেই বিশ্রাম কক্ষে পর্যন্ত আমি বসার সুযোগ পেয়েছি। এর থেকে বেশি বোধহয় পৃথিবীতে আমার কাছে আর কোনো পাওনা হতে পারে না। তো আপনাদের সবার কাছে সেই জন্য আমার একটা অনুরোধ রইল। দ্বিতীয় বিষয়ে আসি, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। বাংলার হরফ, বাংলার লিপি, সেটাকে একেবারে যাতে আমরা বাস্তবে রূপ দেওয়া বলে, কারণ তার আগ পর্যন্ত সেগুলো একটু এলোমেলো ভাবে ছিল, একটু অগোছালো ছিল। সেই যে লিপি, যার কথা এই ছোট ছোট বাচ্চারা বর্ণ পরিচয়ের কথা বললেন আপনাদের সামনে, এই যে লিপিগুলোকে তিনি সুন্দরভাবে সুসংবদ্ধ করলেন নিজের হাতে করে,
সেই লিপিগুলো আমার ওই সংস্কৃত কলেজের একটা মিউজিয়াম আছে, সেখানেও আমি সুরক্ষিত করে রেখেছি। সেটাও যদি আপনারা কখনো আসেন, আপনাদের দেখার সুযোগ হবে যে বিদ্যাসাগর মশাই নিজে হাতে যে লিপিগুলো করেছিলেন, যার ফলশ্রুতিতে এই বর্ণপরিচয় পত্রিকাটি প্রকাশিত হতে শুরু করলো। এবং বর্ণপরিচয় মানে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এটাকে বর্ণপরিচয় দিয়ে তো শুরু। সুতরাং সেই শুরুর জায়গাটাও আমার এই যে প্রতিষ্ঠান, সেখানে মিউজিয়ামের মধ্যে আমরা সুসজ্জিত করে রেখেছি, আলোকিত করে রেখেছি। সেটাও দেখার আপনাদের বাচ্চাদের একটা সুযোগ হতে পারে। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার যে মাল্টিপল ক্ষেত্রে, একাধিক ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, সেটা কিন্তু খুব লক্ষণীয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বহুরূপী ভূমিকায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখছি। সেই বহুরূপী ভূমিকাগুলোর মধ্যে একদিকে তিনি শিক্ষাবিদ, একদিকে তিনি সমাজ সংস্কারক, একদিকে তিনি সংস্কৃতর পণ্ডিত, একদিকে তিনি ইংরেজি শিক্ষার প্রচার এবং প্রসারের উপরে গুরুত্ব দিচ্ছেন, যে সামগ্রিকভাবে বাংলাকে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সামনে যাতে, পৃথিবীর ব্যবস্থার সঙ্গে যাতে আমরা যোগসূত্র তৈরি করতে পারি, সেই জন্য তিনি লক্ষ্য করুন যে কত ভার্সাটাইল একজন পার্সোনালিটি হলে, কত বড় মাপের একজন পণ্ডিত হলে, যে একদিকে তিনি বাংলা ভাষার একরকম ভাবে বলতে পারি যে শুদ্ধিকরণের মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গ, বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে একটা নতুন করে জায়গা করে দিচ্ছেন। পাশাপাশি তিনি এটা উপলব্ধি করছেন যে এই যে আমরা বাংলা ভাষায় চর্চা করছি, শিক্ষা নিচ্ছি, শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষাটাকে আরো বেশি যদি আমাকে সমৃদ্ধ করে তুলতে হয়, তাহলে আমাকে ছেলে মেয়েদেরকে সংস্কৃত ভাষায় শিক্ষিত করতে হবে, সংস্কৃত শিক্ষার সঙ্গে তাদেরকে যুক্ত করতে হবে। সেই জন্য তিনি সঙ্গে সঙ্গে সংস্কৃত কলেজে যখন দায়িত্ব পালন করছেন, তখন বাংলার পাশাপাশি সংস্কৃত ভাষা, সংস্কৃত সাহিত্য, সংস্কৃত শিক্ষা, তার উপরেও তিনি গুরুত্ব দিচ্ছেন। কেন গুরুত্ব দিচ্ছেন? আমরা সবাই জানি যে সংস্কৃত হচ্ছে এমন একটা ভাষা যেটাকে আমরা ইংরেজিতে বলি মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। আজকে যতগুলো ভাষাই ভারতবর্ষে কথা বলি, সমস্ত ভাষার জননী বলে যদি কেউ থাকেন, সেটা হচ্ছে সংস্কৃত। এটা কিন্তু বিদ্যাসাগর মশাই উপলব্ধি করেছিলেন। তাহলে লক্ষ্য করুন, অনেকে হয়তো এটাকে একটা কন্ট্রাস্টিং পার্সোনালিটি হিসেবে দেখবেন, যে তিনি তো বাংলার একজন পণ্ডিত, তিনি কেন সংস্কৃতের উপরে এত বেশি গুরুত্ব দিতে গেলেন, এত বেশি জোর দিতে গেলেন? কারণ তার একটা মিশন ছিল, তার একটা ভিশন ছিল, যে ভিশনের কথা একটু আগে বললাম, যে বাংলাকে শুধু বাংলার মধ্যে সীমিত রাখলে চলবে না, শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত রাখলে চলবে না, সারা বিশ্বের কাছে বাংলাকে পৌঁছে দিতে হবে। বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সমৃদ্ধি, বাংলার যে সংস্কৃতি, সেই সুযোগটা কিন্তু আমরা বিদ্যাসাগরের হাত ধরেই পৃথিবীর কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং সেটা করতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটা কাজ করলেন। সেটা কি? যে তিনি বুঝলেন যে বাংলা তো আছেই, তার পাশাপাশি সংস্কৃতকে যুক্ত করলেন এবং পাশাপাশি ইংরেজি শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করা। কেন না, আমাকে যদি পাশ্চাত্য ব্যবস্থার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হয়, আমাকে যদি পাশ্চাত্যের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো জানতে হয়, আমার সমাজ ব্যবস্থাকে যদি আরো করে এই কুসংস্কার মুক্ত করে এগিয়ে যেতে হয়, তাহলে ইংরেজি শিক্ষার যে প্রয়োজনীয়তার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করছেন। তাহলে লক্ষ্য করুন যে একজন মানুষ কত মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ফেসেটেড পার্সোনালিটি হলে এরকম বাংলাকে, বাংলার পাশাপাশি সংস্কৃত এবং ইংরেজি এই সমস্ত ভাষায় শিক্ষাদানের উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন। এবং এটা ছিল তার একটা সামগ্রিক পরিকল্পনার একটা পার্ট, একটা মিশন, একটা ভিশন হিসেবে তিনি তুলে ধরতে চেয়েছেন। এবং বাংলায় আমরা একটা কথা সবসময় শুনে আসি, রেনেসাঁ। রেনেসাঁর কথা যখন আমরা বলি, ঊনবিংশ শতাব্দীতে বাংলায় রেনেসাঁর কথা, তার মধ্যে মুষ্টিমেয় কয়েকজন মানুষ, দুজন তিনজন যদি মনীষীর নাম করি, তার মধ্যে একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার হাত ধরে বাংলায় একটা নবজাগরণ, আমরা রামমোহনের পাশাপাশি
বিদ্যাসাগরকে দেখছি যে বাংলায় যে নবজাগরণের সূচনা হচ্ছে, সেই সূচনায় তিনি হচ্ছেন একজন পথপ্রদর্শক। তিনি নবজাগরণের সঙ্গে সামিল হচ্ছেন না, তিনি নবজাগরণের সূত্রপাত উদ্ভব ঘটাচ্ছেন এবং কিভাবে বাংলাকে আগামী দিনে ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে আমরা একটা ওতপ্রোতভাবে যোগসূত্র স্থাপন করতে পারি, সেই নবজাগরণের একজন দিগন্ত পণ্ডিত হিসাবে আমরা বিদ্যাসাগর মশাইকে দেখতে পাচ্ছি। এবং এই যে নবজাগরণের মধ্যে দিয়ে তিনি ভারতীয় যে সংস্কৃতি তারও একটা পুনরুজ্জীবন, নতুন করে এই ভারতীয় সংস্কৃতিকে বোঝা, নতুন করে ভারতীয় সংস্কৃতিকে জানা, ভারতীয় যে পরম্পরা, ভারতীয় যে মূল্যবোধ, সেটা কিন্তু আমরা বিদ্যাসাগর এর যে লেখনী, বিদ্যাসাগরের যে ব্যবহার, বিদ্যাসাগরের যে আলোচনা, তার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাচ্ছি। এমন একটা ভাবধারা, সেই ভাবধারাই মানুষকে তিনি দীক্ষিত করতে চেয়েছেন, যে কারণে আজকে তাকে আমরা দয়ার সাগর বলছি। একজন পণ্ডিত হিসাবে আমরা বাংলার একজন নবদিগন্তের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে, মনীষ হিসাবে উঠে আসতে দেখছি। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে আমি একদিকে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, সেটাকে আরো বেশি করে সমৃদ্ধ করে তোলার উপর গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি সংস্কৃত এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্ব দিচ্ছি। এর মধ্যে দিয়ে বিদ্যাসাগর বিষয়ে আরেকটা নতুন বিষয়ের সূচনা করলেন, সেটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং মডার্ন কালচার। যে আমাদেরকে শুধু বাংলার মধ্যে সীমিত রাখলে চলবে না, আমাদেরকে বিশ্ব ব্যবস্থার সঙ্গে যদি যুক্ত হতে হয় তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই যে চিন্তা ভাবনা, প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটোর সম্মিলিতভাবে দুটো ব্যবস্থাকে সামনে রেখে এগিয়ে যাওয়া, এই ভাবনাটা কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে দেখছি। এবং তার পাশাপাশি যে কথাটা একটু আগে বলছিলাম, যে সংস্কার মুক্ত বা কুসংস্কার মুক্ত একটা সমাজ তৈরি করবার ক্ষেত্রে নারী শিক্ষা, নারীদেরকে এগিয়ে আসার উপরে তিনি খুব বেশি করে গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিষয়টা চিন্তা ভাবনা করছেন। তার কারণ হচ্ছে একটা সমাজ তখনই সমৃদ্ধির পথে এগোতে পারে যদি পুরুষ এবং পাশাপাশি নারী আমরা দুজনকেই একই সঙ্গে, একই স্রোতের সঙ্গে যদি মিলিয়ে দিতে পারি। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন এবং সেই কারণে তিনি উইমেন এডুকেশনের উপরে ভীষণ বেশি গুরুত্ব দিয়েছেন। এবং সামগ্রিকভাবে এই যে নবজাগরণের কথা বলছি, এই নবজাগরণের সঙ্গে যাতে আমরা নারীদেরকে, মেয়েদেরকে যুক্ত করতে পারি, সেই ভাবনাটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে প্রতি স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমরা রিফ্লেক্ট হতে দেখছি। এবং কেন এতটা তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন, তার কারণ তিনি মনে করছেন যে সোশ্যাল প্রগ্রেস, সামাজিক প্রগতির পথে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা। এবং সেই জন্য তিনি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে এই আধুনিক শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে প্রাচ্য শিক্ষায়, এই দুটো শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই ভাবনার উপরে, সেই বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন। সুতরাং তার যে অনেকগুলো অবদান রয়েছে, অনেকগুলো জায়গায়, আমি হয়তো সমস্ত জায়গাগুলো টাচ করতে পারবো না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, বিদ্যাসাগরের যে কন্ট্রিবিউশনস রয়েছে, যেগুলো না বললেই নয়, তার মধ্যে এই একটা হচ্ছে যে কথাটা বললাম, যে প্রমোশন অফ উইমেন এডুকেশন, নারীদের শিক্ষায় শিক্ষিত করা, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত করে তোলা। এবং সেইটা করতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তিনি কিন্তু শুধু সংস্কৃত কলেজের মধ্যেই নিজেকে সীমিত রাখেননি, তিনি পাশাপাশি এই শিক্ষার বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং একাধিক স্কুল তিনি প্রতিষ্ঠিত করেছেন।
বিভিন্ন জায়গায়, এবং তার মধ্যে কলকাতাতেই আমরা দেখব, কলকাতা শহরের মধ্যেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বিদ্যাসাগর মশাই নিজে তৈরি করেছেন। সুতরাং বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য তিনি একাধিক স্কুলের সূত্রপাত ঘটিয়েছেন কলকাতা তথা সামগ্রিকভাবে বাংলায়। এবং তার সঙ্গে সঙ্গে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তিনি বলছেন, যে নারীদের শুধু শিক্ষিত করলে চলবে না, নারীদেরকে যদি আমাকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে হয় তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট, সেই জায়গাটাকেও তিনি বেশি করে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই উইমেন এম্পাওয়ারমেন্টটা তখনই সম্ভব যদি আমি প্রত্যেকটি নারীকে, প্রত্যেকটি মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, স্বনির্ভর করে তুলতে পারি। কারিকুলামটাকে আরো বেশি মডার্নাইজ করছেন, আরো বেশি আধুনিক করে তুলছেন, এবং সেই কারিকুলামটাকে আধুনিক করার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাতে যে কথাটা একটু আগে বলছিলাম, যে বাংলার পাশাপাশি সংস্কৃত এবং ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে যাতে একটা সুসংগত সামগ্রিক একটা সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, আমরা সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন। তিনি সংস্কৃত কলেজের পাশাপাশি আমরা দেখছি যে ফোর্ট উইলিয়াম কলেজে সেখানেও যুক্ত ছিলেন, এবং 21 বছর বয়সে কিছু সময়ের জন্য তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু তিনি সেখানে বেশি দিন তার ভালো লাগছে না, আবার তিনি ব্যাক করছেন, ফিরে আসছেন এই সংস্কৃত কলেজে। সুতরাং সংস্কৃত কলেজের সঙ্গে তার যে আত্মিক বন্ধন, যোগসূত্রটা কত বেশি দৃঢ় ছিল, আমি সেইটা আপনাদেরকে বোঝাবার বা বলার চেষ্টা করছি। একাধিক যে শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, তার মধ্যে কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলি। সেটা হচ্ছে যে বিদ্যাসাগর, বর্তমানে বিদ্যাসাগর কলেজ, যেটাকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন হিসাবে আমরা চিহ্নিত করেছিলাম, যেটা তিনি 1872 সালে প্রতিষ্ঠিত করছেন। এবং তার পাশাপাশি 20টা মডেল স্কুল তিনি তৈরি করছেন কলকাতা তথা পশ্চিমবঙ্গে সেই সময়ে। এবং তার মধ্যে রয়েছে মানে কলকাতার বাইরে যে মডেল স্কুলগুলো তিনি তৈরি করেছেন, তার মধ্যে মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে সেই স্কুলগুলো এখনো প্রতিষ্ঠিত রয়েছে এবং ছড়িয়ে রয়েছে। বিধবা বিবাহ, বহু বিবাহ, আমি 3টে বিষয় ছেলে মেয়েদেরকে বলছি, যে বাল্য বিবাহ, বিধবা বিবাহ, বহু বিবাহ, এই 3টে ব্যবস্থার উপরে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি উপলব্ধি করছেন যে আমার সমাজকে যদি সত্যিই কুসংস্কার মুক্ত করতে হয়, তাহলে বাল্য বিবাহ প্রথাটাকে সামগ্রিকভাবে চিরদিনের জন্য আমাকে অবলুপ্তি ঘটাতে হবে। বিধবা বিবাহ, এই ব্যাপারটা আপনারা সবাই জানেন, যে একটা সময় কিভাবে আমাদের বিধবা নারীরা তারা সমস্ত ব্যবস্থা থেকে বঞ্চিত থাকতো, তাদেরকে আইসোলেটেড, একটা সেক্লুডেড জীবনযাপন করতে হতো। বিদ্যাসাগর মশাই সেটা ফিল করেছিলেন, এবং তিনিই প্রথম একজন বাঙালি মনীষী হিসাবে, একজন ভারতীয় হিসাবে উপলব্ধি করলেন, এবং তিনি বললেন যে না, এই বিধবা নারী, বিধবা মহিলাদেরও সমাজে বাঁচার ততটাই অধিকার রয়েছে যতটা আমাদের মতো মানুষদের অধিকার রয়েছে। সেই জন্য তিনি বিধবা বিবাহের প্রবর্তন করছেন, যাতে এই বিধবা নারীদেরকে সমাজের মূল স্রোতে আমরা ফিরিয়ে আনতে পারি। বিদ্যাসাগর মহাশয়ের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনটা কতটা জোরদার হয়েছিল, যার জন্য সেই সময়কার সরকার একটা আইন পাশ করতে বাধ্য হলেন 1856 সাল। সেটা হচ্ছে উইডো রিম্যারেজ অ্যান্ড দি 1856 অ্যাক্ট। 1856 সালে একটা আইন পাশ করা হলো, এবং যার মধ্যে দিয়ে তিনি এই বার্তা দিলেন যে বঞ্চিত নারীরা, বিধবারা, তারা সমাজ থেকে যে বঞ্চিত ছিলেন, এবং তাদেরকে যে ভয়ঙ্করভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছিল, সেই জায়গা থেকে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই শুরু হতে আমরা দেখছি। দিয়ে আমরা জানতে পারলাম যে বর্ণ পরিচয় 1855 সাল, সেই বিষয়টা বিদ্যাসাগরের একটা সেমিনাল ওয়ার্ক হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। বেতাল পঞ্চবিংশতি, এই নামটা বোধহয় প্রত্যেকটা এখানে উপস্থিত রয়েছি আমরা ঘরের যারা, আমার মনে হয় এমন কেউ নেই যারা এই বেতাল পঞ্চবিংশতি এই নামের সঙ্গে পরিচিত নয়। 1857 সাল
সেই 1857 সালে তিনি এইটাকে ট্রান্সলেট করছেন এবং সংস্কৃত ভাষা থেকে এটাকে ট্রান্সলেট করছেন বাংলায়, যাতে করে এই যে কথাটা বলছিলাম যে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ যাতে সংস্কৃত বিষয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে তার যে একেবারে খুব গুরুত্বপূর্ণ ইনডেপথ যে ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সংস্কৃতের মধ্যে, সেগুলো যাতে যুব সমাজের সঙ্গে আমরা যুক্ত করতে পারি, সেজন্য বেতাল পঞ্চবিংশতি এটাকে তিনি ট্রান্সলেট করছেন সংস্কৃত থেকে ইংরেজিতে। সীতার বনবাস এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে আমরা দেখছি যে ছাত্রছাত্রীদেরকে মরাল ভ্যালিউস, যে মূল্যবোধ, ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধে কিভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করা যায়, সেই জন্য তিনি 1860 সালে এই সীতার বনবাস এই গ্রন্থটাকে তিনি রামায়ণের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে যুক্ত সেটাকে আমাদের যুব সমাজের সঙ্গে যুক্ত করছেন, তারা যাতে শিক্ষিত হতে পারে। 1854 সালে শকুন্তলা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে কালিদাসের যে শকুন্তলা গ্রন্থটি, সেই গ্রন্থটি তিনি ট্রান্সলেশন করছেন। তার মানে লক্ষ্য করুন যে ভারতবর্ষের যে পরম্পরা রয়েছে, ভারতীয় যে সংস্কৃতি রয়েছে, ভারতীয় সভ্যতার মধ্যে খুঁজে খুঁজে তিনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বার করছেন এবং সেগুলোর সাথে যাতে বাংলার যুব সমাজকে যুক্ত করা যায়, তাদেরকে যাতে অবহিত করা যায়, তাদেরকে যাতে অনুপ্রাণিত করা যায়, সেই কাজগুলো কিন্তু বিদ্যাসাগর মশাই খুব সুন্দরভাবে করছেন। এছাড়াও একাধিক কাজকর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রয়েছে, যার মধ্যে আমি কয়েকটা বিষয় আপনাকে, একটা তো বললাম অতি অল্প হইল, যে বিষয়টা আমার খুব ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ভ্রান্তিবিলাস, যেটা 1869 সাল তিনি লিখছেন, এবং তার সঙ্গে বিধবা বিবাহ 1855 সাল, এবং তার সঙ্গে সঙ্গে এই যে একাধিক বিষয়ে লক্ষ্য করুন তার যে কন্ট্রিবিউশন, তার যে লেখনী, তার যে অবদান, সেটা কিন্তু কোনো একটা জায়গার মধ্যে সীমিত বা সীমাবদ্ধ নয়। সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের সঙ্গে তিনি ইংরেজি এবং সংস্কৃত এই দুটো সাহিত্য, এই দুটো ভাষাকে যুক্ত করছেন। সব শেষে আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে কয়েকটা কথা বলে আমার এই বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আজকের পৃথিবীতে আমার মনে হয় আপনারা সবাই এই মঞ্চিত ফলে উপস্থিত সবাই সহমত পোষণ করবেন, আজকের পৃথিবীতে আমাদের বাংলা তথা ভারতবর্ষকে নতুনভাবে যদি বুঝতে হয়, নতুনভাবে যদি জানতে হয়, তাহলে কোথা থেকে আমরা শুরু করব? আমার মনে হয় আমাদের আলোচনাটা শুরু হওয়া উচিত এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখনী, এগুলো পাঠ করার মধ্যে দিয়ে, এগুলো জানার মধ্যে দিয়ে। এবং বিদ্যাসাগরের যে লেগেসি, সেটা সেই সময়ে, মানে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এনলাইটেনমেন্ট, আলোকায়ন বলে একটা বিষয় আছে আমাদের, সেই আলোকায়নের সঙ্গে যুক্ত করছি যে বিদ্যাসাগর হচ্ছেন এমন একজন মনীষী যিনি বাংলাকে একটা নতুন পথ দেখাচ্ছেন। যদি বাংলার ভবিষ্যৎ তথা ভারতের ভবিষ্যতের দিকে যদি তাকায়, তাহলে আমার মনে হয় যে বিদ্যাসাগর মহাশয়ের যে কাজকর্মগুলো রয়েছে, যেগুলোর কয়েকটা আমি আপনাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরছি, যে ভবিষ্যতে সোশ্যাল রিফর্মস, সমাজটাকে আরো বেশি সংস্কার জায়গায় যদি নিয়ে যেতে হয়, বা একটা সময় মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকরের নেতৃত্বে স্বাধীনতার প্রাপ্তির আগে যে আন্দোলন শুরু হয়েছিল ভারতবর্ষে, লক্ষ্য করুন আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি, যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান লেখনীর কাজ শুরু হয়েছিল, তার যদি কোনো প্রেক্ষাপট থেকে থাকে, সেই প্রেক্ষাপট আমি মনে করি সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারা দ্বারা কিন্তু এই মনীষীরাও যথেষ্ট বিপুলভাবে অনুপ্রাণিত হয়েছেন। যে বাংলার একটা সুনাম, একটা ঐতিহ্য, আমি ভারতবর্ষের মধ্যে যেখানেই যাই না কেন সেখানে তো আছেই, পৃথিবীর কোণে কোণে। যে আপনি কোন দেশ থেকে আসছেন তার থেকেও বেশি যেন গুরুত্বপূর্ণ কোন রাজ্যকে আমি উপস্থিত করছি। বিশ্বাস করুন আমি বলছি, আমি পৃথিবীতে প্রায় 32টা দেশে
আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন সময়ে, যখনই আমি বলি যে বাংলা থেকে আমি বাংলাকে রিপ্রেজেন্ট করছি, ভারতবর্ষের মধ্যে বাংলার থেকে আমি এসেছি, তখন তারা কিন্তু আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শিকাগো শহরের একটা অনুষ্ঠানেও বলছে আপনি বিদ্যাসাগরের দেশ থেকে আসছেন, বিদ্যাসাগরের ইজ ভেরি ফেমাস, ভেরি নোন। সুতরাং এইরকম একটা কথা যখন শুনি বিদেশের মাটিতে গিয়ে, তখন সত্যি খুব গর্ববোধ করি। তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমার সংস্কৃত কলেজ আর্টসওয়াই এবং বর্তমানে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও শেয়ার করছি। সুতরাং আমার যেন মনে হয় যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে মান, বাংলার যে সম্মান, এবং আগামী দিনে একটা সোনার বাংলা, একটা প্রগতিশীল বাংলা, সেটাকে যদি গড়ে তুলতে হয়, সেটাকে যদি গড়ে, অলরেডি সোনার বাংলা তো আছেই, সেটাকে যদি আরো বেশি কয়েক ধাপ আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, বিদ্যাসাগরের পথই মানে প্রদর্শিত পথই, সেটাকে পাথেয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই কটা কথা বলে আমি আপনাদের সামনে আজকে যে উপস্থিত হতে পেরেছি, আমি আরেকবার এই লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত আধিকারিক, উপদেষ্টা মণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভাই বোনেরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।